সুতরাং আবেগের জায়গায় কথা বলতে গেলে আবেগতাড়িত হবে মানুষ, এটাই স্বাভাবিক। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত হয়ে। আপনারা হয়তো সবাই জানেন যে আমি একটি সংগঠনের সাথে সম্পৃক্ত। আমার সেই সাংগঠনিক কর্মকাণ্ড শুরু হয়েছিল এই বামরাল থেকে। আমি সর্বপ্রথম বামরাল ইউনিয়ন ছাত্র আন্দোলনের আহ্বায়ক মনোনীত হই 1991 সালে। এরপরে পর্যায়ক্রমে উজিরপুর উপজেলা, বরিশাল জেলা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছি 2 বছর। আপনাদের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় বিশ্বের চরমনায় প্রতিষ্ঠিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আমি প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং 2 টার্মের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছি। সাংগঠনিক দায়িত্বের কারণেই আমার সংগঠনের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই উজিরপুর বানরিপাড়া থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করার জন্য নির্দেশ দিয়েছেন। গত 2018 সালে নির্বাচনেও আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। 2018 সালের নির্বাচন কি হয়েছে, কিভাবে হয়েছে সেই ইতিহাস হয়তো আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আমরা এখানে যারা আছি আমরা সবাই ভুক্তভোগী ছিলাম। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 2018 সালের নির্বাচনে আমি যখন উজিরপুর বানরিপাড়ার প্রতিটি কানায় কানায় সফর করেছি, মানুষের মধ্যে ইসলামের প্রতি যে ভালোবাসা, আদর্শের প্রতি যে ভালোবাসা, ন্যায় সততার প্রতি যে ভালোবাসা দেখেছি, সেই ভালোবাসা এই রাজনীতির ময়দানে টিকে থাকতে আমাকে সাহস জুগিয়েছে। আমরা দেখেছি গত 17 বছর মানুষ ভোট দিতে না পারার যে এক যন্ত্রণায় কুরে কুরে মরছিল, গত 2024-এর গণ অভ্যুত্থানের পর মানুষ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, অপেক্ষার প্রহর গুনছে। তারা এখন তাদের পছন্দের প্রার্থীকে, তাদের পছন্দের আদর্শকে তারা ভোট দিতে পারবে, পছন্দের আদর্শকে তারা বিজয়ী করতে পারবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা আপনাদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কথা বলছি। বিগত সময়ে যখন এভাবে কথা বলতাম, আপনাদের পক্ষ থেকে একটা কথা সবসময় আসতো যে যতগুলো ইসলামী শক্তি আছেন আপনারা একত্রিত হন, আমরা আপনাদেরকে বিবেচনা করব। কি বলছেন, কি বলতেন না? আল্লাহর মেহেরবানিতে এক দানবীয় শক্তি বিদায়ের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী শক্তিগুলো এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী, মাওলানা মামুনুল হক সাহেবের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস নামে আরো একটি সংগঠন, নেজাম ইসলাম পার্টি সহ 8টি সংগঠন আগামী নির্বাচনে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় একটি জাতীয় সমাবেশে এক মঞ্চে দাঁড়িয়ে কথা বলার মধ্য দিয়ে দেশবাসীকে তারা তাদের আগমনী বার্তা জানান দিয়েছে। আগামী 2 ডিসেম্বর, আগামী 2রা ডিসেম্বর বরিশালেও আমাদের এই 8 সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সফরে আসবেন এবং সেখান থেকে বরিশালবাসী সচক্ষে তাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তারা প্রত্যক্ষ করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা বলেছেন দেশের স্বার্থে, জাতির স্বার্থে আগামী নির্বাচনে ইসলামের পক্ষ থেকে বাক্স একটাই হবে, তাতে যার যত স্যাক্রিফাইস করা লাগুক সেটা আমরা করতে প্রস্তুত। যদিও ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের এই আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। আমি আপনাদেরকে একটা আশার বাণী শোনাতে চাই। আপনারা দেখেছেন আমাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নিজেদের মধ্যেই প্রার্থিতা নিয়ে কামড়াকামড়ি, কে প্রার্থী হবে, কে কাকে সাইড দেবে, কে কাকে সাইড দিবে না, এই নিয়ে নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে নানা রকম কথাবার্তা। কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমরা ইসলামী আন্দোলন যারা করি, ইসলামী সংগঠন যারা করি, আমরা এই মানসিকতা লালন করি দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে
আমাদের মুরব্বীদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসুক না কেন সেই সিদ্ধান্ত মেনে নিতে আমরা সদা প্রস্তুত। আমি ব্যক্তিগতভাবে চাই মাস্টার আব্দুল মান্নান সাহেব কিংবা বাংলাদেশ খেলাফত মজলিস আশিকুর রহমান ওনারাই প্রার্থী হোক। আমি বিশ্বাস করি তারাও মনে প্রাণে চান যে যদি দেশের কল্যাণ হয়, যদি ইসলামের কল্যাণ হয়, তাহলে আমি বাদে অন্য কেউ প্রার্থী হোক। যারা নিজেদেরকে স্যাক্রিফাইস করতে পারে, যারা এই ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাদের দ্বারা এই দেশের প্রকৃত খেদমত সম্ভব, এটাই বাস্তবতা। সুতরাং আপনাদের দীর্ঘদিনের চাওয়া এদেশের ইসলামী শক্তিগুলো এক প্ল্যাটফর্মে আসুক, সেই চাওয়া যেহেতু পূরণ হতে যাচ্ছে, এখন দায়িত্ব আপনাদের এই ইসলামী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনারা এতদিন যা বলেছেন, আপনারা এতদিন যা চেয়েছেন, আজকে সেই প্রেক্ষাপট তৈরি হতে চলছে। সুতরাং সময়কে ধারণ করে যদি সময়কে মূল্যায়ন করতে ব্যর্থ হই, তাহলে আমাদেরকে হয়তো অপেক্ষা করতে হবে আরো বহু বছর। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা সবাই সচেতন বিবেকবান মানুষ। 24-এর অভ্যুত্থানে এদেশের মানুষ যে কতটা সচেতন তার প্রমাণ তারা দেখিয়ে দিয়েছে। তার চেয়েও বড় কথা হলো এই বামরাইলের মানুষ যে কতটা সচেতন তা তারা 24-এর অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে। আমার জানা মতে এই দক্ষিণ জনপদে সর্বপ্রথম ব্লকেট তৈরি হয়েছে এই বামরাইলে। বামরাইলের মানুষ সদা বিপ্লবী, বামরাইলের মানুষ সদা অন্যায়ের প্রতিবাদী, বামরাইলের মানুষ সবসময় ন্যায়ের পক্ষে থাকে, আদর্শের পক্ষে থাকে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের জন্য জীবন উৎসর্গ করতেও সদা প্রস্তুত থাকি। সেই নজরানা বহু আমাদের সামনে আছে, বহু আমাদের সামনে আছে। সুতরাং দেশের স্বার্থে, দেশের কল্যাণে, এলাকার স্বার্থে, এলাকার কল্যাণে যদি আমাদেরকে একটি সাহসী ভূমিকা আগামীতেও নিতে হয়, আমরা সেই সাহসী ভূমিকা নিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমি ব্যক্তি নেসারউদ্দিন কোনো বিষয় নয়। আমি মনে করি একজন পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য আমার চেয়ে আরো অনেক যোগ্য মানুষ এখানে রয়েছেন। কিন্তু আল্লাহ যদি আমাকে এই দায়িত্বের জন্য বিবেচনা করেন, আল্লাহ যদি আমাকে এই দায়িত্বের জন্য নির্বাচন করেন, আমার সেই সাহস আছে, আমি সাহসিকতার সাথে এই দায়িত্ব পালন করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি গোটা দেশব্যাপী সংগঠনকে নেতৃত্ব দিয়েছি। আমি আপনাদের দোয়া ভালোবাসায় গোটা বাংলাদেশ চষে বেরিয়েছি। সুতরাং এলাকার উন্নয়নে, এলাকার কল্যাণে, এলাকার মানুষের ভালোর জন্য, এলাকার সার্বিক উন্নয়নের জন্য আগামী দিনে আমি কাজ করতে চাই এবং সেই সুযোগ চাই। যদি আগামী নির্বাচনে আমাদের অভিভাবক, আমাদের মুরব্বীদের সিদ্ধান্তের ভিত্তিতে আমাকে এখানে চূড়ান্ত নির্বাচিত করা হয়, আমি বিশ্বাস করি এই বামরাইলের মানুষ আপনারা আমার পক্ষে থাকবেন, আমাকে সাহস যোগাবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আজ থেকে 45 বছর আগে, 45 বা 47 বছর আগে এই বামরাইলের নাম জাতীয় সংসদে লিপিবদ্ধ হয়েছিল, কি ঠিক কিনা? এই প্রায় অর্ধশত বছর পরে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ, আমার সেই সাহস আছে, হিম্মত আছে, আপনাদের প্রতি সেই আত্মবিশ্বাসও আছে। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া নিয়ে ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি আরেকবার চিৎকার বলতে চাই, মাননীয় স্পিকার, আমি দক্ষিণের জনপদ অজপাড়াগা বামরাইল থেকে এই সংসদে এসেছি। আমি ওই মহান সংসদে দাঁড়িয়ে সগর্বে আমার এই এলাকার নামটা উচ্চারণ করতে চাই। এখন সেই সাহস আমার আছে, সহযোগিতা প্রয়োজন আপনাদের। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমার পক্ষে থাকবেন। আমার জন্মই বামরাইলে, আমার শৈশব কৈশোর, আমার বেড়ে ওঠাই বামরাইলে। আমি কেমন মানুষ সেটা আপনারা আমার চেয়ে খুব ভালো জানেন। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমার এই বয়সে আজ পর্যন্ত বামরাইল বন্দরে এসে আমি কোনোদিন কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হই নাই। আমি ইচ্ছাকৃত ভাবে কোনোদিন কোনো মানুষ কষ্ট পায় এমন আচরণ আমার দ্বারা সংগঠিত হয় নাই। আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী, কিন্তু আমি সব সময় সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে শ্রদ্ধার চোখে দেখেছি, সম্মানের চোখে দেখেছি। রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে এলাকার উন্নয়নে, এলাকার মানুষের কল্যাণের জন্য নিজের জায়গা থেকে যতটুকু করণীয় আছে ততটুকু আমি করার চেষ্টা করেছি। বাকি সামনের দিনগুলোতে আরো বেশি কিছু করার জন্য আপনাদের ভালোবাসা প্রয়োজন। আপনাদের সন্তান আমি, এখানে যারা বসে আছেন সবার সাথে আমার সম্পর্ক আত্মার সম্পর্ক। কেউ আমার চাচা, কেউ আমার মামা,
কেউ আমার নানা, কেউ আমার দাদা, কেউ আমার ভাই, কেউ আমার খেলার সাথী, কোনো না কোনো পরিচয় আমি আপনাদের সবার কাছের মানুষ। সুতরাং আপনাদের কাছের মানুষ হিসাবে আপনাদের কাছে আগামী দিনের পথ চলতে সহযোগিতা প্রত্যাশা করা আমি মনে করি এটা আমার অধিকার। আমি মনে করি এটা আমার অধিকার। আমি আপনাদের কাছে দাবি রাখতে পারি, আল্লাহর মেহেরবানিতে আমার ব্যক্তিগত জীবনে এমন কোনো কালিমা নাই যে কারণে আমাকে পছন্দ না করলেও আপনারা অপছন্দ করতে পারেন। সুতরাং আমি আপনাদের কাছে দাবি জানাতে পারি, এটা আমার অধিকার যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর বানরিপাড়ার গোটা এলাকায় কি হবে না হবে সেই হিসাব ভিন্ন। বামরাইল আমার জন্মভূমি, বামরাইল আমার মাতৃভূমি। সুতরাং এই বামরাইলের মানুষ অন্তত পক্ষে আমাকে ত্যাগ করতে পারে না, আমাকে তারা বঞ্চিত করতে পারে না। এজন্য আপনাদের সবার প্রতি আমার দাবি, আমার আহ্বান থাকবে, ফলাফল কি হবে না হবে সেই হিসাব হবে অন্য এলাকা দিয়ে, সেই হিসাব হবে অন্য এলাকা দিয়ে। বামরাইলের সন্তান হিসাবে, বামরাইলের মানুষ হিসাবে আপনারা আমাকে সাহস যোগাবেন, আমার পাশে থাকবেন। এটা আমি যদি দাবি করি, আশা করি এই দাবিটা আমার অযৌক্তিক হবে না, কি ঠিক কিনা? এখানে অনেক মুরব্বীরা আছেন, আমি সত্যি কৃতজ্ঞ যারা বয়সের ভারে নুজো, কিন্তু আজকে এখানে ইসলামকে ভালোবেসে, ইসলামী আন্দোলনকে ভালোবেসে, আমাকে ভালোবেসে আপনারা এখানে এসেছেন। আপনাদের এই যে আত্মত্যাগ, এই যে আসার যে কষ্ট স্বীকার, এর ঋণ শোধ করার মতো সুযোগ আমার নাই। কিন্তু আমি আপনাদের কাছে একটাই শুধু আবেদন রাখবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াই আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, এবং আপনাদের দোয়া যদি অবিরাম থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে আরো অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারেন। তবে আমার সেই অনেক দূর পর্যন্ত পৌঁছা যদি দেশের কল্যাণে হয়, মানুষের কল্যাণে হয়, ইসলামের কল্যাণে হয়, তাহলেই যেন শুধুমাত্র আল্লাহ আমাকে সামনে এগিয়ে নেন। আর আমার দ্বারা যদি গণমানুষের ক্ষতির কোনো আশঙ্কা থাকে, আমার দ্বারা যদি দেশের সম্পদ লুটপাট হওয়ার মতো কোনো আশঙ্কা থাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে এই পথে সামনে অগ্রসর না করেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা অত্যন্ত ক্ষুদ্র মানুষ, সাধারণ মানুষ, সাধারণভাবে জীবন যাপন করি। আমরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি, মনোনয়ন কেনার জন্যই আমাদের কোটি টাকা ইনভেস্ট করা লাগে নাই। সুতরাং এই কোটি টাকা বিনিয়োগ রিটার্ন করতে হবে, এই চিন্তাও আমাদের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আপনাদের জন্য যে আমানত রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ আসবে, তার সুষম বন্টন, যার মধ্যে আদর্শ আছে, চরিত্র আছে, আল্লাহর ভয় আছে, রাসূলের আদর্শ আছে, শুধু তার দ্বারাই হতে পারে। আগামী নির্বাচনে যারাই প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হোক না কেন, আপনারা আপনাদের বিবেক দ্বারা বিবেচনা করবেন। আপনাদের বিবেকের বিবেচনায় যদি মনে হয় এদেশের ইসলামী শক্তি, এদেশের ইসলামী সংগঠনগুলো যাকে আপনাদের মাঝে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তিনি অপেক্ষাকৃত যোগ্য হিসাবে বিবেচিত, তাহলে আমার দাবি থাকবে অবশ্যই আপনারা তার পক্ষে আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং অন্যদেরকেও এই মতামত ব্যক্ত করার কথা বলবেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আমার আলোচনা লম্বা করব না। আমি আগেই বলেছি যে এই মঞ্চটা বড় আবেগের মঞ্চ। এখানে কথা বলতে সামনে যখন তাকাই, অনেকের চোখে যখন চোখ পড়ে স্বাভাবিকভাবে কণ্ঠ বন্ধ হয়ে আসে, কারণ আমার এখানে অধিকাংশই আমার মুরব্বী। এখানে যারা আছেন তাদের স্নেহে, তাদের ভালোবাসা আমি বেড়ে উঠেছি। তাদের সামনে দাঁড়িয়ে মঞ্চে কথা বলা এটা অনেক বড় দুঃসাহসের ব্যাপার। এজন্য আমি আমার কথা অনেক লম্বা চওড়া করব না। আমি শুধু আবারও একটা কথাই পুনরাবৃত্তি করব, আমি বামরাইলের সন্তান। এই নির্বাচনিক তৎপরতায় যখন সাংগঠনিকভাবে দীর্ঘদিন পর্যন্ত